Hello, my dear students of class 10 or 5 to 10. Today I am going to discuss about clause. Okay, so let's go. Clause means হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ কোনো একটা বাক্যের একটা অংশকে আমরা বলি ক্লজ। ওকে, ক্লজ আর ফ্রেজ দুটোই বাক্যাংশ, ক্লজটাও বাক্যাংশ, ফ্রেজটাও বাক্যাংশ। কিন্তু ক্লজ হচ্ছে এমন একটা বাক্যাংশ যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ ক্লজ কন্টেইনস এ ফাইনাইট ভার্ব। আর ফ্রেজ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকলে সেটা হবে ক্লজ, আর ফাইনাইট ভার্ব না থাকলে সেটা হবে ফ্রেজ। এই দুটোর মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স। এবার ক্লজটাকে ভাগ করা যায় সাধারণত তিন ভাগে: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যার আরেক নাম হচ্ছে মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ স্বাধীন একটা বাক্যাংশ বা প্রধান বাক্যাংশ। আর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে থাকে, অর্থাৎ বাক্যের এই বাক্যাংশটা, বাক্যের এই অংশটা এই অংশের উপর নির্ভর করে থাকবে, অর্থাৎ ডিপেন্ড করে থাকবে প্রিন্সিপাল ক্লজের উপর। প্রিন্সিপাল ক্লজ ছাড়া এর কোনো মানে নেই, অর্থাৎ এটা অস্তিত্বহীন একটা ক্লজ অর্থাৎ বাক্যাংশ। এই বাক্যটা বা বাক্যাংশটা নির্ভর করে থাকবে এই বাক্যাংশটার উপরে। আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে দুটো বাক্যাংশ কোনো একটা কনজাংশন দিয়ে যোগ করা থাকবে, অর্থাৎ যে কোনো অর হতে পারে, অ্যান্ড হতে পারে, বাট হতে পারে, সো হতে পারে, সেটা দিয়ে দুটো বাক্যাংশ এক জায়গায় যোগ করা থাকবে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। সেই জন্য এটার প্রয়োগ খুব কম, কারণ এটা অনেকটা কম্পাউন্ড সেন্টেন্সের মতো, দুটো ক্লজ এক জায়গায় যোগ করে দেওয়া থাকবে। এইবার আমাদের প্রধান আলোচ্য যেটা বিষয় হবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে আমরা তিন ভাগে ভাগ করি: নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ যাকে আমরা আরেক নামে চিনি দ্যাট ইজ নমিনাল ক্লজ, রিলেটিভ ক্লজ যেটাকে আমরা আরেক নামে চিনি অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এইবার নাউন ক্লজটা হচ্ছে বাক্যের এমন একটা অংশ যেটা বাক্যে নাউনের মতো কাজ করবে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে নাউন রূপে কাজ করবে। এই বাক্যাংশটা, পুরো বাক্যাংশটা মনে হবে সেই সেন্টেন্সটার নাউন। আর রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক স্থাপন করা বা সংযোগ করা, যার আরেক নাম অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ এই বাক্যাংশটা বা বাক্যের এই অংশটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটা লাগবে অনেকটা অ্যাডজেক্টিভের মতো, বা দুটো সেন্টেন্সকে রিলেটিভ প্রোনাউন দিয়ে এক জায়গায় যোগ করবে। কিন্তু এটাও সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এটাও প্রিন্সিপাল ক্লজ ছাড়া গুরুত্বহীন। আর একটা অ্যাডভার্ব ক্লজ যেটা বাক্যাংশের মধ্যে অ্যাডভার্বের মতো কাজ করে, অর্থাৎ বাক্যের মধ্যে অ্যাডভার্ব রূপে কাজ করবে পুরো বাক্যাংশটা বা ক্লজটা, দ্যাট ইজ অ্যাডভার্ব ক্লজ। তাহলে এই হচ্ছে ক্লজের ভাগ। এইবার ক্লজটা কি সেটা আমরা দেখবো, এবার যে কোন জিনিসটাকে ক্লজ বলা হয় উদাহরণ সহকারে দেখবো আমরা। যেমন আমরা যদি একটা উদাহরণ লিখি, it is known to all that he is a good boy. It is known to all that he is a good boy. ওকে, অর্থাৎ এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। এটা হচ্ছে বাক্যের প্রধান অংশটা যার উপর নির্ভর করে আছে এই অংশটা, অর্থাৎ এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা ছাড়া এটার কোনো মানে নেই, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজটা সবসময় প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে থাকবে, অর্থাৎ বাক্যের মধ্যে যেটা প্রধান বা যে বাক্যাংশটা, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, এই বাক্যাংশটা একা একাই চলতে পারবে, অর্থাৎ এই বাক্যাংশটা একাই নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারবে। কিন্তু এই বাক্যাংশটা, পরের বাক্যাংশটা নির্ভর করে রয়েছে প্রথম বাক্যাংশটার উপরে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর। সেই জন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা যদি আবার লিখি, আই নো হু ডিড ইট, এইটুকু আর এইটুকু দুটো বাক্যাংশ রয়েছে। এই বাক্যাংশটা আই নো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এই বাক্যাংশটা একাই নিজের ভাব প্রকাশ করতে পারে। এই বাক্যাংশটার মধ্যে সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্বও রয়েছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব দুটোই রয়েছে, এটাও একটা বাক্যাংশ। কিন্তু
আই নো কে ছাড়া এই বাক্যাংশটার কোনো ভ্যালু নেই। অর্থাৎ যদি আই নোটা না থাকে এখানে, হু ডিড ইট, কে এটা করেছিল, তাহলে এটার কোনো ভ্যালু নেই। অর্থাৎ একটা সাবঅর্ডিনেট ক্লজ সবসময় একটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর হয়ে থাকবে, সেই জন্য এটাকে আবার বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ নির্ভরশীল এইটার উপরে প্রিন্সিপাল ক্লজ। তাহলে উইদাউট প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের কোনো ভ্যালু নেই। অর্থাৎ একটা মেইন ক্লজের সঙ্গে সাবঅর্ডিনেট ক্লজটা শুধুমাত্র বাক্যের পুরো অর্থটা প্রকাশ করতে সাহায্য করে এই সাবঅর্ডিনেট ক্লজ বা এই বাক্যাংশটুকু। এইবার আমরা আসবো হচ্ছে যেমন কিছু কিছু ক্লাসে, যেমন 8 বা 9-এ, 8 বা 9-এ আমাদেরকে আইডেন্টিফাই করতে দেয় যে কোনটা কোন ক্লজ। যেমন আই নো হু উইল কাম, যেমন এইরকম একটা বাক্য থাকতে পারে যেখান থেকে আমাকে বলবে যে তুমি প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ এই দুটোকে ভাগ করো বা এই দুটো আইডেন্টিফাই করে দেখাও। তখন আমাকে দেখতে হবে এইটা হচ্ছে বাক্যের এমন একটা অংশ যেটা পুরোপুরি বাক্যের অংশটা নিজেই প্রকাশ করতে পারে, অর্থাৎ আই নো, আমি জানি। এইবার এই অংশটুকু নির্ভর করে রয়েছে এর ওপরে, সেই জন্য তখন আমাকে এইটা লিখতে হবে প্রিন্সিপাল ক্লজ, আর এইটাকে তখন আমাকে লিখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ। এই দুটো অংশ আমরা এই দুটো অংশ জেনে গেলাম যে প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এটা অনেক সময় ভাগ করতে দেয় পরীক্ষাতে। এইবার আমরা আমাদের প্রিন্সিপাল ক্লজটা সেরকম কোনো ভাগ নেই, প্রিন্সিপাল ক্লজের যেহেতু সেই একাই চলতে পারে ভাগ নেই। এইবার আমাকে আসতে হবে সাবঅর্ডিনেট ক্লজে। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে মেন টপিকটা আমাদের। সাবঅর্ডিনেট ক্লজ প্রধানত কয় প্রকার? নাউন ক্লজ আমরা আগেই লিখেছি, অ্যাডজেক্টিভ ক্লজ, আর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। জেনারেলি এটা দ্যাট বা হু, হুইচ, হোয়াট, হোয়াট এভার এগুলো দিয়ে নাউন ক্লজটা করা হয়ে থাকে। অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে রিলেটিভ কোনো প্রোনাউন দিয়ে করা হয়ে থাকে, সেই জন্য এটাকে রিলেটিভ ক্লজও বলা হয়। আর অ্যাডভার্ব ক্লজটা সাধারণত ইফ, দেয়ার, দো, অ্যাজ এগুলো দিয়েও জয়েন করা হয়ে থাকে। এইবার আমরা আসবো নাউন ক্লজটা, মেন আমাদের টপিক যেটা এখন, সেটা আসবো নাউন ক্লজ। নাউন ক্লজ অর্থাৎ নাউন ক্লজটা হচ্ছে বাক্যের এমন একটা অংশ বা বাক্যাংশ যেটা বাক্যে নাউনের মতো কাজ করবে। অর্থাৎ পুরো বাক্যাংশটাকে মনে হবে যে সেন্টেন্সটার মধ্যে নাউনের মতো কাজ করেছে। যেমন আমি 1 নাম্বার দেব। এবার কি কিভাবে নাউন ক্লজটা হতে পারে? 1 নাম্বার আমি দেব সাবজেক্ট অফ দ্য ভার্ব, অর্থাৎ একটা ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজটা ইউজ হতে পারে। যেমন আমি যদি এক্সাম্পল একটা লিখি এইরকম, I know who did it. I know who did it. এই যে who did it, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। মানে এই অংশটুকু, এই যে অংশটুকু, এটা হচ্ছে, সরি আমার একটুখানি ভুল হয়েছে, এখানে সাবজেক্ট that he is a good boy is known to me, এখানে আমার একটু ভুলে গেছিল, আমি অবজেক্ট অফ দ্য ভার্ব করে দিয়েছিলাম, সাবজেক্ট অফ দ্য ভার্ব। এইখানে এইটুকু যদি আমি দেখি, এই যে ইজ, এই ভার্বটার সাবজেক্ট হিসেবে কাজ করেছে এইটুকু অংশ, দ্যাট হি ইজ এ গুড বয়, যে সে একজন ভালো ছেলে। এই পুরোটা এই সেন্টেন্সটার মধ্যে বা এই বাক্যাংশটা এই সেন্টেন্সটার মধ্যে নাউনের মতো ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যেন এটা পুরোটাই যেন এই বাক্যাংশটা একটা নাউন হিসেবে কাজ করেছে। হি ইজ এ গুড বয়, এই অংশটা কার কাজ করেছে? এই ভার্বটা। সেজন্য এখানে সাবজেক্ট অফ দ্য ভার্ব, নাউন ক্লজ, এটা ভার্ব তার সাবজেক্ট হিসেবে কাজ করেছে এটা, সেই জন্য সাবজেক্ট অফ দ্য ভার্ব বলবো আমরা এই নাউন ক্লজটাকে। আবার যদি আমরা এরকম লিখি, who did it is known to me, এটাও তাই, কে এটা করেছে এটা আমার কাছে জানা। এই যে ইজ ভার্ব, এই ইজ ভার্বটার সাবজেক্ট হিসেবে কাজ করেছে হচ্ছে আমাদের কাছে, এখানে রেফার করছি আমরা এটাকে নাউন ক্লজ হিসেবে।
যেহেতু এটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে সেই জন্য সাবজেক্ট অফ দ্য ভার্ব হিসেবে এই নাউন ক্লজটাকে ধরা যেতে পারে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে অবজেক্ট অফ দ্য ভার্ব, অর্থাৎ একটা ভার্বের অবজেক্ট হিসেবে কি করে কাজ করতে পারে নাউন ভার্বটা, বা কি করে ব্যবহার করা হতে পারে। যেমন আই নো হু ডিড ইট, এই যে হু ডিড ইট, এই যে ভার্বটা, ভার্বের এটা অবজেক্ট হিসেবে কাজ করেছে, কে এটা করেছে, তাহলে আমার নাউন ক্লজটা এখানে ইউজ করা যেতে পারে ভার্বের অবজেক্ট হিসেবে। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা পেলাম, এইবার আমরা দেখব ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে নাউন ক্লজটাকে। অর্থাৎ এই পুরো সেন্টেন্সটার মধ্যে, অর্থাৎ এই বাক্যাংশটা যেন পুরোটাই নাউনের মতো কাজ করেছে, কে এটা করেছিল, তাহলে এটা পুরোটাই নাউন ক্লজ, সেই জন্য এটা ভার্বের যেহেতু অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে সেই জন্য অবজেক্ট অফ দা ভার্ব এটা নাউন ক্লজ। এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রিপোজিশনাল হিসেবে ইউজ করা হতে পারে। প্রিপোজিশনাল নাউন ক্লজও হতে পারে, অর্থাৎ প্রিপোজিশনের কমপ্লিমেন্ট হিসেবে হতে পারে হি ইজ অ্যাংরি অ্যাট দ্যাট হি সেড, হি ইজ অ্যাংরি অ্যাট দ্যাট হি সেড। এই যে দ্যাট হি সেড, এই দ্যাট হি সেডটা এইখানে যে প্রিপোজিশনটা রয়েছে এই প্রিপোজিশনের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। অর্থাৎ প্রিপোজিশনাল নাউন ক্লজও হতে পারে, একটা প্রিপোজিশনকে কমপ্লিমেন্ট হিসেবে, প্রিপোজিশনের পরে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এই নাউন ক্লজটা, সেই জন্য প্রিপোজিশনাল নাউন ক্লজটা প্রিপোজিশনকে নির্ভর করে বা প্রিপোজিশনকে মানে উদ্দেশ্য করে সেখানে গঠিত হবে, অর্থাৎ এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল নাউন ক্লজ। এইভাবেও আমরা নাউন ক্লজটাকে ইউজ করতে পারি এবং নাউন ক্লজটা এইভাবে ইউজ হয়। এইবার আমরা অ্যাডজেক্টিভ অফ কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে পারি নাউন ক্লজটাকে। অ্যাডজেক্টিভ অফ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ অফ কমপ্লিমেন্ট অর্থাৎ একটা অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ যোগ হতে পারে। যেমন আই অ্যাম গ্ল্যাড দ্যাট হি পাসড, আই অ্যাম গ্ল্যাড দ্যাট হি পাসড, এইখানে আমার অ্যাডজেক্টিভটা রয়েছে হচ্ছে গ্ল্যাড, তাহলে আমার গ্ল্যাডকে নির্ভর করে আমার রয়েছে নাউন ক্লজ এইটা, অর্থাৎ এই নাউন ক্লজটা পুরোপুরি ডিনোট করছে এই অ্যাডজেক্টিভটাকে। তাহলে অ্যাডজেক্টিভ অফ কমপ্লিমেন্ট হিসেবেও আমরা নাউন ক্লজ ইউজ করি, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবেও নাউন ক্লজ ইউজ করা যেতে পারে। যেমন আই অ্যাম হ্যাপি অ্যাট হিজ রেজাল্ট, বা আই অ্যাম হ্যাপি দ্যাট হি সাকসেড, এইভাবে আমরা অ্যাডজেক্টিভ অফ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি নাউন ক্লজটাকে। এইবার আমরা আসবো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ যেটা, যার আরেক নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ, রিলেশন মানে হচ্ছে সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ দুটো বাক্যাংশের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করবে যে সমস্ত রিলেটিভ প্রোনাউন গুলো, তখন আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। বা বাক্যের মধ্যে সেই বাক্যাংশটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ পুরো বাক্যাংশটা যেন মনে হবে একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ ক্লজে নাউনের, অর্থাৎ যে নাউনটা ইউজ করা হবে সেই নাউনের গুণগুলো বোঝাবে এই রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন আমরা একটা উদাহরণ দেখলেই আমরা বুঝতে পারবো। I know the boy who can do it. I know the boy who can do it. এইখানে এই যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনটা কি করেছে, এই দুটো বাক্যাংশ দুটোকে, অর্থাৎ দুটো বাক্যাংশকে সংযোগ স্থাপন করেছে দুটো বাক্যাংশের মধ্যে হুটা, এই রিলেটিভ প্রোনাউনটা। তাহলে যেহেতু এই পরেরটা আবার একটা অ্যাডজেক্টিভের মতো, সেই জন্য আমরা এই বাক্যাংশটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হিসেবে বর্ণনা করতে পারি। এইবার অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে যে রিলেটিভ প্রোনাউনটা থাকে, রিলেটিভ প্রোনাউন যেটা থাকবে তার আগে, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকবে
একটা নাউন অবশ্যই থাকবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে অবশ্যই একটা নাউন থাকবে। এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজে রিলেটিভ প্রোনাউনের আগে সব সময় একটা অ্যান্টিসিডেন্ট থাকবে। যদি আমরা অ্যান্টিসিডেন্টটা না রাখি, আই নো হু ক্যান ডু ইট, তাহলে এটা হয়ে যাবে নাউন ক্লজ, তখন এটা নাউনের মতো কাজ করবে। কিন্তু রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে সব সময় প্রোনাউনের আগে একটা অ্যান্টিসিডেন্ট একটা থাকবে, আই নো দ্য বয়। তাহলে এই যে নাউনটা, তাহলে মনে রাখতে হবে আমাকে, আমি যে নাউনকে ব্যবহার করব বা অ্যান্টিসিডেন্টের সঙ্গে সব সময় আমার রিলেটিভ প্রোনাউনটা বসবে, অর্থাৎ নাউন ছাড়া রিলেটিভ প্রোনাউনটা বসতে পারবে না আমার অ্যাডজেক্টিভ ক্লজে। যেমন আমি যদি এই রকম একটা উদাহরণ দেখি, রবীন্দ্রনাথ is a great poet who wrote many poems. এইখানে যে হু রিলেটিভ প্রোনাউনটা আমি বসিয়েছি এইখানে, এটার আগে অবশ্যই একটা নাউন থাকবেই, অর্থাৎ এই নাউনটাকেই আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। এই নাউন ছাড়া কখনোই হবে না, অর্থাৎ রিলেটিভ ক্লজ অ্যান্ড নমিনাল ক্লজ, নাউন ক্লজ, এই দুটোর মধ্যে পার্থক্য এটাই যে নাউন ক্লজে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে অবশ্যই প্রোনাউনটার সামনে থাকবেই একটা অ্যান্টিসিডেন্ট। এইবার রিলেটিভ ক্লজগুলোকে জেনারেলি রিলেটিভ প্রোনাউনগুলো দিয়ে জয়েন করতে হয়, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন আমার যেগুলো রয়েছে সেগুলো দিয়ে, দ্যাট দিয়েও হতে পারে বা আদার্স কোনো রিলেটিভ প্রোনাউন দিয়েও হতে পারে। এইবার নাউন ক্লজ আর রিলেটিভ ক্লজের মধ্যে এইটুকুই পার্থক্য যে নাউন ক্লজটা সেন্টেন্সের মধ্যে বাক্যাংশটা নাউনের মতো কাজ করবে, আর রিলেটিভ ক্লজে রিলেট করবে প্লাস অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কিন্তু দুটোর মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য, যদি অ্যান্টিডিসেন্ট না থাকে ওকে, তাহলে কিন্তু সেটা নাউন ক্লজ হয়ে যাবে, আর যদি থাকে তবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ডিফারেন্সটা শুধু এইটুকু। যেমন I know the boy who will play football। একই রকম ভাবে এইখানে যদি আমি দা বয়টা রাখি তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, যদি এখানে আমি দা বয়টা না রাখি তাহলে হয়ে যাবে এখানে নাউন ক্লজ। অর্থাৎ নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্য শুধু এইখানেই যে নাউন ক্লজে সবসময় পার্সোনাল যে প্রোনাউনটা থাকে, রিলেটিভ প্রোনাউনটা থাকে, তার আগে একটা অ্যান্টিডিসেন্ট থাকবেই সব সময়। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস।